আম্মু বললো কি ব্যাপার, কোনো অসুবিধা হচ্ছে না তো রুমে? আমি বললাম না আম্মু, কি যে বলো, আমার কোনো অসুবিধা হচ্ছে না, মনে হয় আজকের দিনটা খুব ভালোভাবে কেটে যাবে। আম্মু বললো ঠিক আছে, এবার খাবার খেয়ে নেন। আম্মু আমার জন্য খাবার নিয়ে এসেছে, উনি নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। খাবার মাঝে মা অনেক কথা বললেন। খাবার শেষে যাওয়ার সময় মা বলল, সারাদিন কখনো কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কল করবা, নয়তো রুমের বাইরে একজন রাখছি, তাকে আমার কাছে পাঠাবা, ঠিক আছে? আমি বললাম দাঁড়াও, রুমের সামনে লোক রাখছো মানে? আম্মু বলল হ্যাঁ, রুমের সামনে একজন লোক রেখেছি যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। আমি বললাম ঠিক আছে, তাই বলো। আচ্ছা তুমি এখন যাও, লোকজন আসা শুরু করবে। আম্মু বলল আচ্ছা। আম্মু চলে গেল। কিছুক্ষণ পর বাহিরে বেশ আওয়াজ আমার কানে আসছে। আমার টিভি দেখতে আর ভাল লাগছে না, তাই ফ্রি ফায়ার গেমটা ওপেন করলাম। অনেকক্ষণ খেললাম। এমন সময় অনিকের ফোন। শালা গেমের মাঝে ফোন, মাথাটা নষ্ট করে দিছে। অনিক বলল হ্যাঁ কিরে, কি খবর? আমি বললাম হ্যাঁ ভালো, তো তোরা কি আসছিস? অনিক বলল হ্যাঁ মারতেই আসলাম। আমি বললাম ওনারা, আমার আসল বাবা মা কি আসছে? অনেক, ওনারা সবাই আসছে, নীলা নেহা ওরাও এসেছে। নেহার কথা শুনে বুকের ভিতরটা ধক করে উঠল। নীলা বাবা মা এই বাড়িতে এর আগে আসেনি, তারা এই রুম চিনবে না, কিন্তু নেহা তো এই বাড়িতে আগে অনেকবার এসেছে, সে তো এই রুমটা চিনবে। সে যদি এই রুমে এসে পড়ে, দূর, আমি এসব কি ভাবছি, এত বড় বিয়ে বাড়ি থাকতে আবার এখানে কেন আসবে? অনেক বলল আচ্ছা রাখি, অনেক কাজ আছে রে। আমি বললাম আচ্ছা রাখ, সরি রে দোষ, আমি তোকে কোনো সাহায্য করতে পারলাম না। অনেক বলল দোষালা, এখন রাখ। আর হ্যাঁ, তুই এখন কই আছিস? আমি বললাম আছি কোনো এক জায়গায়, বিয়ে শেষ হলে বের হয়ে আসবো। অনেক বলল কোন জায়গায়, সেটা তো বলবি। আমি বললাম আরে তোর কাজ আছে না, রাখ এখন। অনেক বলল আরে শুন। ওর কথা শোনার আগে গোল কেটে দিলাম। সকাল থেকে রুমে বসে আছি, এখন প্রায় 12টা বাজে। এরই মধ্যে আম্মু একবার খাবার নিয়ে এসে খোঁজ নিয়ে গেছে। আচ্ছা আম্মু, নেহা ওরা কি করছে? অনেককে ফোন করে দেখি। অনেককে ফোন দিলাম। আমি বললাম হ্যালো অনেক। অনেক বললো হ্যাঁ বল, কি হয়েছে? আমি বললাম আচ্ছা আব্বু আম্মু কি করছে, নেহা কি করছে? অনেক বললো তোর আব্বু আম্মু ঘুরে ঘুরে সবার সাথে কথা বলছে, আর নেহার অবস্থা তো খারাপ। আমি বললাম কেন, নেহার কি হয়েছে? অনেক বললো বরপক্ষের একটা ছেলে এসে খাবার নিয়ে নেহার গায়ে হুমসি খেয়ে পড়ে। এই বলে অনেক হাসতে লাগলো। যা অবস্থা হয়েছে, পুরো জামা কাপড় নোংরা হয়ে গেছে। আমি বললাম ও এখন কোথায় আছে? অনেক বললো একটু আগে আপুর থেকে পোশাক নিয়ে এখন মনে হয় সেটা পড়তে গেছে। আমি বললাম আচ্ছা রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। মাথাটা গরম হয়ে গেছে। শালা 2 বছর নেয়ার সাথে প্রেম করছি, আজ পর্যন্ত ওকে ছুঁয়ে দেখলাম না, আর কোন শালা উড়ে এসে ওর গায়ের উপর হুমসি খেয়ে পড়ে। কিন্তু হঠাৎ মাথাটা যেন কেন গরম হচ্ছে, আর এদিকে পেটের ভিতরে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। সেই সকালে বুড়ে খাইছি, এখন 12টা বাজে। দেখি আম্মুকে কয়েকটা কল দিই। কয়েকটা কল দিলাম, কল বেজে চলছে, কিন্তু আম্মু ফোন রিসিভ করছে না। উনি মনে হয় একটু ব্যস্ত হয়ে পড়ছেন, কিন্তু পেটের অবস্থা তো ভালো না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আম্মু তো বলছিল কিছু লাগলে সামনে থাকা লোকটাকে গিয়ে বলতেন। গিয়ে দেখি একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে। আমি ওনাকে ডাক দিলাম, এই চাচা শুনছেন? লোকটা বললো আরে বাবা, তোমার কি কিছু লাগবে? আমি বললাম দেখুন তো নিচে খাবার কিছু পান কিনা। লোকটা বললো আচ্ছা বাবা তুমি বসো, আমি দেখছি। আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। 2 মিনিট পর বের হলাম। এরই মধ্যে রুমে কারো আসার শব্দ পেলাম। কি হলো, তাড়াতাড়ি এসে বসছেন? আচ্ছা খাবারটা টেবিলে রাখেন। ওই পাশ থেকে কোনো কথা নেই। আমি বললাম আচ্ছা চাচা, টেওয়ালটা দেন তো, আমি টেওয়ালটা আনতে ভুলে গেছি। ওই পাশ থেকে আবারও কোনো কথা নেই। আমি বললাম কি হলো চাচা, টেওয়ালটা দেন। বাইরে থেকে টেওয়ালটা দিল। আমার খিদেটা মনে হয় একটু বেশি ছিল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুমের দরজাটা খুললাম, কিন্তু দরজা খুলে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একদম আটকে উঠলাম, এই আমি কাকে দেখছি? এত নেহা, ও কি করছে এখানে? ওর গায়ে পুরো চুল লেগে আছে, একটা নতুন জামা নিয়ে দাঁড়িয়ে আছে। ও হয়তো জানতো এখানে একটা ওয়াশরুম আছে। পুরো বাড়িতে মানুষের ভিড় থাকায় মনে হচ্ছে এখানে আসছে। ওর চোখ মুখ লাল হয়ে আছে, মনে হয় আমার কণ্ঠ শুনে ও চিনে ফেলছে। দূর, এখন আমি কি বলি? এই নেহা তুমি এখানে? ও আমার চোখের দিকে তাকিয়ে আছে, ওর চোখ দুটো চলচল করছে। ও হয়তো আমাকে এখানে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। একই, ও তো দাঁড়িয়ে আছে। আমি ওকে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। আমি বললাম আগে ফ্রেশ হয়ে নাও, তারপর যা জিজ্ঞাসা করার আমাকে করতাম। ও দরজা আটকে ফ্রেশ হতে থাকলো। ফ্রেশ হয়ে প্রায় 5 মিনিট পর বের হয়ে আসলো। আমি ওকে ডাক দিলাম। আমি বললাম নেহা প্লিজ আমার কথা শোনো। ও আমার দিকে তাকিয়ে চলে যেতে লাগলো। ও যদি সবাইকে বলে দেয় আমি এই রুমে আছি তাহলে কি হবে? সমস্যা নাই, ওকে কিভাবে চুপ করাতে হয় তা আমি খুব ভালো করে জানি। আমি বললাম আমার কসম রইল,
আমি যে এখানে আছি তুমি সেটা কাউকে বলতে পারবা না। নেহা আমার দিকে একবার তাকালো, তারপর চলে গেল। আমি এবার নিশ্চিত আমি যে এখানে আছি সেটা কাউকে বলবে না সে। ও আমার উপর যতই রাগ করুক, ও এখন আমাকে ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। নেহা চলে গেল, 20 মিনিট হয়ে গেছে, এখনো বুড়ো চাচার খাবার নিয়ে আসার কোনো নামগন্ধ নাই। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ, যাক মনে হলো খাবার নিয়ে এসে গেছে। কিন্তু দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম, এ কি, এত অনেক দাঁড়িয়ে আছে। ও কিভাবে জানলো আমি এখানে আছি? আমি ওর পিছনে তাকিয়ে থাকা লোকটাকে দেখে আরো অবাক হলাম, কারণ সে হলো নেহা। নেহা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, কিন্তু ও কাঁদছে কেন? হঠাৎ অনিক বলে উঠলো, দেখ ভাই, আমি নেহাকে সব বুঝিয়ে বলছি। অনিকের মুখ থেকে এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অনিক বলতে শুরু করলো, নেহা ওর ভুলটা বুঝতে পারছে, ও তো এখানে আসতে চাচ্ছিল না, তুই নাকি ওকে ক্ষমা করবি না, আমি জোর করে ওকে এখানে পাঠিয়েছি। আর ভাই, তোকে আমি যা বলি শুন, তুই একবার ভেবে দেখ, তুই যদি ওকে ইগনোর করে ওকে ক্ষমা না করিস, তোর ইগোর কারণে সারা জীবন তোকেও কষ্ট পেতে হবে। সারা জীবন কষ্ট পাবি নাকি সুখে থাকবি, পুরোটাই তোর উপর নির্ভর করে। অনিক নেহাকে আমার রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে দিয়ে দরজা চাপিয়ে দিল। অশেষ কথাগুলো প্রতিটা আমার মনে গেঁথে আছে। ঠিক তো, আজ যদি আমি একটু মানিয়ে নেই তাহলে সব মিটে যাবে। প্রতিদিনের শত সম্পর্ক ভেঙে যাচ্ছে একটুখানি মানিয়ে নেওয়ার অভাবে। আমি সেই ভুল কখনো করব না। ইস, কেঁদে কেঁদে কি হাল করছে। আমি যদি ওকে ক্ষমা না করি, নিশ্চিত কিছু একটা করে বসবে। হাজারো সম্পর্ক ভেঙে যায় একটা ভুল বুঝাবুঝির কারণে, কারণ তারা সত্যটা জানতে চায় না তার প্রিয় মানুষের সাথে কি হয়ে গেছে, কেন সে তাকে ইগনোর করছে, কেন মেসেজ সিন করতে লেট হয়েছে। কিন্তু এত সহজে তো ওকে ক্ষমা করা যাবে না, আমি ওকে একটু সাহায্য করতে হবে। আমি ওকে উস্কানোর জন্য বললাম, দরকার নেই এমন ঠকনো ভালোবাসার, যেখানে কোনো বিশ্বাস নেই। আমি এখন একাই ভালো আছি। নেহা অমনি চিৎকার করে কাঁদতে লাগলো, সাউন্ড বাহিরে যাচ্ছে না। যেভাবে কান্না করছে, এতক্ষণে বিয়ে বাড়ির সবাই মনে হয় এসে পড়বে। চিৎকারটা অনেক বেশি করছে। নেহা বলল, প্লিজ স্বামী, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। ওর চোখ দেখে আমার ও কান্না পাচ্ছিল, কিন্তু কি করব, ওকে আমার ভালোবাসাটা অনুভব করাতে হবে। আমার পাটা ছাড়িয়ে আমি খাটে বসে পড়লাম। এমন সময় দরজায় কে যেন কান্না নাড়লো। আমি বললাম, এই নেহা চুপ করো, কে যেন এসেছে, তুমি কান্না থামাও, আমি দেখছি। নেহার মুখ চেপে ধরে কান্না করা থামালো। আমি দরজা খুলে দেখি, এই শালা বুইরা এতক্ষণে খাবার নিয়ে আইছে। বুইরা তার ফেলকাদাতে একটা হাসি দিয়া কইল, একটু দেরি হইয়া গেছে বাজান, আসলে একটু খিদা লাগছিল আর কি। আমি বললাম, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি খাবারটা আমাকে দিয়ে দেন, আমি খাবার খেয়ে নেব, আর খেয়াল রাখবেন এদিকে যেন কেউ না আসতে পারে। লোকটা বলল, আরে বাজান, তোমার ওগুলা নিয়ে চিন্তা করা লাগবো না। লোকটা খাবারগুলো আমার হাতে দিয়ে চলে গেল। এদিকে নেহার কান্নার পরিমাণ বেড়েই চলছে। ও মনে হয় কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি খাবারগুলো টেবিলে রেখে খাটে গিয়ে বসলাম। তারপর নেহাকে বললাম, আচ্ছা, আমি তোমায় ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। এবার ওর কান্নার বেগটা কিছুটা কমলো। ও চোখ মুছতে মুছতে বলল, কি শর্ত বলো? আমি তোমার সব শর্তে রাজি। আমি বললাম, সত্যি? আমি বললাম, তাহলে এই টেবিলে রাখা খাবারগুলো আমাকে খাইয়ে দাও। এবার ওর মুখে হাসি ফুটলো। ও হাসি মাখা মুখ দেখে আমারও অনেক ভালো লাগছে। দৌড়ে এসে আমার উপর আমাকে ঝাঁপিয়ে ধরলো, এলোপেতারি আমাকে কিস করতে লাগলো। ওকে আমাকে কিস করছে নাকি ঠোঁটের লিপস্টিক গুলো আমার গায়ে মস্তে ওই ভালো জানে। আমি বললাম, আরে কি হচ্ছে? ওর আমার কথার দিকে কোনো ভূক্ষেপ নাই। আমি বললাম, আচ্ছা, আজকে সব লিপস্টিক আমার গায়ে মুছবে নাকি? এবার একটু হুশ চলে আসলো, চুমু খাওয়া থামালো, কিন্তু বুক থেকে উঠলো না। আমাকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি তোমায়।